ওয়েলকাম সবাইকে অ্যাপটি প্লাসে। তো মার্চের সেকেন্ড উইকের উপর ভিত্তি করে ডাব্লিউবিসিএস এক্সামকে লক্ষ্য রেখে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর যে সিরিজ চালু করেছি, উইকলি কারেন্ট অ্যাফেয়ার সিরিজ, সেটা নিয়ে চলে এসেছি। আমরা এই সিরিজে কি করছি, 30খানা এমসিকিউ রাখছি। এমসিকিউটা কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে থাকছে এবং এই কোশ্চেনটা আমরা আলোচনা করছি এবং তার সাথে 30টা এমসিকিউ কোশ্চেন আলোচনা করার পরে আমরা দুটো মেন্সের কোশ্চেন নিয়েও আলোচনা করছি। কেন? কারণ 2025 থেকে আমরা জানি ডাব্লিউবিসিএস ডেসক্রিপটিভ প্যাটার্নে হতে চলেছে। সেটাকে লক্ষ্য রেখে আমরা আগে থেকেই এটার প্রিপারেশন স্টার্ট করে দিচ্ছি। তো সেই জন্য আমরা এমসিকিউ তার সাথে সাথে দুটো মেন্সের কোশ্চেন রাখছি। আর এই ক্লাসে যদি তোমরা পিডিএফ ডাউনলোড করতে চাও, তাহলে এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে। এই ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে গেলে তোমাদেরকে কি করতে হবে, এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেই লিংকে তোমরা ক্লিক করবে। সেই লিংকে ক্লিক করলে তোমরা এই ক্লাসের পিডিএফটা ডাউনলোড করতে পারবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন দেখো কি বলছে। দেখো, 2025-এর এই মার্চ মাসে কি হয়েছে, রাইনো সেন্সাস হয়েছে। এই রাইনো সেন্সাসে বলা হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্কে 331টা রাইনো পাওয়া গেছে এবং গরুমারা ন্যাশনাল পার্কে 61খানা রাইনো পাওয়া গেছে। এবার প্রশ্ন হচ্ছে, এই জলদাপাড়া ন্যাশনাল পার্ক এবং গরুমারা ন্যাশনাল পার্ক, এই দুটো ন্যাশনাল পার্ক যেখানে রাইনোর হ্যাবিটেট আছে, এটা কোথায় অবস্থিত? তো এই দুটো ন্যাশনাল পার্কই কোথায় অবস্থিত? আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। তো দেখো, 2022 সালে ওয়ান হর্ন রাইনোর সংখ্যা ওয়েস্ট বেঙ্গলে যেখানে 347 ছিল, সেটা বেড়ে হয়েছে 392। অবশ্যই কনজারভেশন এফোর্ট সফল হয়েছে এবং ইফেক্টিভ পোচিং কন্ট্রোল মেকানিজম ফলো করা হয়েছে এবং ঠিকঠাক হ্যাবিটেট ম্যানেজমেন্ট মানা হয়েছে। সেই জন্য এই ওয়ান হর্ন রাইনোর সংখ্যাটা বেড়েছে ওয়েস্ট বেঙ্গলের এখানে। আচ্ছা, রাইনো সেন্সাস 2025 বলা হলো, আমি তোমাকে সংখ্যাটা বলে দিলাম। এবার যদি আমরা রাইনো পপুলেশন ইন্ডিয়াতে দেখি, পুরো ইন্ডিয়াতে, তাহলে ওয়ান হর্ন রাইনোর সব থেকে বেশি পপুলেশন কোথায় আছে? এটা আমরা জানি আসামে আছে। এবং আসামের কোথায় আছে? আসামের যে ন্যাশনাল পার্কটা এটার জন্য বিখ্যাত, সেটা হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। এটা এখানে লার্জেস্ট পপুলেশন আছে। এবং তারপরে যেখানে সব থেকে বেশি পপুলেশন আছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জলদাপাড়াতে। ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা একটু লিগাল প্রোটেকশন দেখে নিই, কারণ লিগাল প্রোটেকশন থেকে কোশ্চেন কিন্তু আমরা আসতে দেখেছি যে আইইউসিএন রেড লিস্টেড স্ট্যাটাস। তো দেখো, ওয়ান হর্ন রাইনোর যদি আমরা দেখি, গ্রেটার ওয়ান হর্ন রাইনো, সেটার যদি আমরা আইইউসিএন রেড লিস্টে ক্যাটাগরাইজেশন দেখি, সেটা হচ্ছে ভালনারেবল ক্যাটাগরিতে আছে এটা। এবং ডাব্লিউপিএ, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 এর আন্ডারে শিডিউল 1-এ এটা রাখা আছে। তো এই সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো তোমাদেরকে আমি বলে দিলাম ওয়ান হর্ন রাইনো সম্পর্কে। পরের প্রশ্ন দেখো, হুইচ স্টেট রিপোর্টেড দ্য থার্ড highest number of cancer cases in India as per recent ICMR and NCRP data? দেখো, রিসেন্ট আইসিএমআর এবং এনসিআরপি যে ডেটা রিলিজ করেছে, সেই ডেটা অনুযায়ী থার্ড হাইয়েস্ট নাম্বার অফ ক্যান্সার কেস কোথায় পাওয়া গেছে, কোন রাজ্যে? সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে এটা পাওয়া গেছে। দেখো, টপ 5টা স্টেট কি কি যেখানে সব থেকে বেশি ক্যান্সার কেস জায়গা গেছে। টপে হচ্ছে উত্তরপ্রদেশ, তারপরে হচ্ছে মহারাষ্ট্র, তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো থার্ডে তাহলে কি হয়ে গেল? থার্ডে হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল, এখানে অ্যান্সার। ফোর্থে বিহার এবং ফিফথে হচ্ছে তামিলনাড়ু। এটা রিসেন্ট আইসিএমআর এবং এনসিআরপি ডেটা অনুযায়ী। এবং এটা রিসেন্টলি রিপোর্টটা মিনিস্টার অফ স্টেট ফর হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এটা রিপোর্টটা হাইলাইট করেছে। পরের প্রশ্ন দেখো, হুইচ মিশন ওয়াজ লঞ্চড ইন মার্চ 2025 টু ব্রিং ব্যাক স্ট্যান্ডার্ড অ্যাস্ট্রোনট সুনিতা উইলিয়ামস অ্যান্ড বুচ উইলমোর? দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা প্রচন্ড কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কেন? এটা গ্লোবালি প্রচন্ড নিউজে ছিল এবং আমাদের দেশের প্রাইম মিনিস্টার এটা নিয়ে যখন ওনারা ব্যাক করলেন, তখন এটা নিয়ে টুইটও করেছিলেন। টুইটার, যেটার বর্তমান নাম হচ্ছে এক্স, ওখানে উনি লিখেছিলেন এটার ব্যাপারে, কংগ্রাচুলেট করেছিলেন ওনাদেরকে। তো যে মিশনের দ্বারা ওনাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হলো আর্থে আবার, সেটার নাম কি? তার নাম হচ্ছে ক্রিউ 10। তার নাম হচ্ছে ক্রিউ 10। দেখো, স্পেসএক্স এবং নাসার ক্রিউ 10 মিশন লঞ্চ করেছিল ইউএস অ্যাস্ট্রোনট সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে ফেরত নিয়ে আসার জন্য, যারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে প্রায় 9 মাস ধরে, ভাবতে পারছো, প্রায় 9 মাস ধরে যেখানে আটকে ছিল। এই ক্রিউ 10 মিশনের মাধ্যমে তাদেরকে আবার ব্যাক টু আর্থ ফিরিয়ে আনা হলো। হুইচ কান্ট্রি ওয়াজ অ্যাট দ্য টপ অফ দ্য মেডাল ট্যালি অ্যাট ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক গ্র্যান্ড প্রিক্স 2025? ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2025-এ যেটা আয়োজন করা হয়েছিল, যেটা কোথায় আয়োজন করা হয়েছিল, যেটা নিউ দিল্লিতে আয়োজন করা হয়েছিল, সেটার মেডেল টেলিতে টপ কে করেছে? সেটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া সব থেকে বেশি মেডেল জিতেছে। আচ্ছা, যেহেতু প্যারা অ্যাথলেটিক্সটা সব থেকে বেশি মেডেল জিতেছে, টপে আমরা ফিনিশ করেছি, এটা সম্পর্কে আমি একটা মেন্সের কোশ্চেন দেখছি। কারণ পিডাব্লিউডি, প্যারা আমরা ইউজ করি পিডাব্লিউডি দের জন্য, তাই তো, পার্সনস উইথ ডিসএবিলিটিস।
বা দিব্যাংস থেকে আমরা বলি, তাদের জন্য আমরা প্যারা কথাটা ইউজ করি। তো সেই কন্টেস্টে আমরা মেন্সের কোশ্চেন রাখি, যখন মেন্সের কোশ্চেন আলোচনা করবো তখন আমি আরো ডিটেলসে বলবো। দেখো, এই ইভেন্টটা কোথায় হয়েছে? নিউ দিল্লিতে আমরা আয়োজন করছি, এবং এই ধরনের কোনো ইন্টারন্যাশনাল প্যারা ইভেন্ট আমরা প্রথম এরকম আয়োজন করলাম, ভারত এরকম প্রথম আয়োজন করলো। এবং ভারত মেডেল ক্যারিতে টপ করেছে। টোটাল ভারত যে মেডেল পেয়েছে তার সংখ্যা হচ্ছে 134টা মেডেল পেয়েছে, বুঝতে পারছো? তার মধ্যে 45টা গোল্ড, 40টা সিলভার এবং 49টা ব্রোঞ্জ। তো প্যারা অ্যাথলেটিক গ্র্যান্ড প্রিক্স 2025-এ কোন কান্ট্রি মেডেল ক্যারিতে টপ করেছে? এটা হচ্ছে ইন্ডিয়া। আচ্ছা, এবার একটা অ্যানাউন্সমেন্ট আছে, যেটা আমি প্রত্যেক সপ্তাহে করে থাকি, এবছর এই সপ্তাহেও করছি। সেটা হচ্ছে এই আমাদের যে গ্রুপ আছে এখানে, টেলিগ্রাম গ্রুপ, এখানে তোমরা জয়েন হয়ে যাবে। WBCS সাকসেস গাইড যে গ্রুপ আছে, এই গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাবে। এই গ্রুপে তোমরা ডেলি কি পাবে? ডেলি প্র্যাকটিস কোশ্চেন পাবে। সকালবেলা ডেলি প্র্যাকটিস কোশ্চেন পাবে মেন্সের জন্য। এই কোশ্চেনটা তোমরা অ্যান্সার লিখবে, অ্যান্সার লেখার পর এখানে সাবমিট করবে। অ্যান্সার সাবমিট করার পরে তোমরা এই অ্যান্সারটার ইভ্যালুয়েশন পেয়ে যাবে, এবং সন্ধ্যের সময় এই অ্যান্সারটার, এই কোশ্চেনটার তোমরা একটা মডেল অ্যান্সার পেয়ে যাবে। তাহলে আর দেরি করো না, এটা তোমরা অ্যাড হয়ে নাও। এবং এটা অ্যাড তোমরা কিভাবে হবে? এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই গ্রুপে অ্যাড হওয়ার জন্য, সেখানে তোমরা অ্যাড হয়ে নাও। ঠিক আছে, চলো। হুইচ টিম, পরে প্রশ্ন দেখো, হুইচ টিম ওন দ্য থার্ড সিজন অফ দ্য ওমেন্স প্রিমিয়ার লিগ 2025? দেখো, আইপিএল মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, এটা মেন্সের জন্য ছেলেদের এটা। আর WPL যেটা আমরা বলি, এটা হচ্ছে ওমেন্স প্রিমিয়ার লিগ থার্ড সিজনে। এবছর এটা থার্ড সিজন হলো 2025-এ। কে জিতেছে? জিতেছে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। তো এবছরের ওমেন্স প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে। ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে কবে পালন করা হয়েছে, কোন ডেটে? সেটা হচ্ছে 15 মার্চ। গ্লোবালি কনজিউমারের যে রাইট আছে সেটাকে আপহেল করার জন্য, সচেতনতা বাড়ানোর জন্য, কনজিউমারদের কি কি রাইট আছে। অনেক সময় আমরা প্রোডাক্ট কেনার পরে যদি ধরো আমাদের মনে হয় ধরো প্রোডাক্টটা কোয়ালিটি ঠিকঠাক মেনটেন, ঠিকঠাক কোয়ালিটি নেই, আমাদেরকে যে কোয়ালিটি অ্যাসিউরেন্স দেওয়া হয়েছিল সেই কোয়ালিটি ঠিকঠাক অ্যাসিউরেন্স নেই, তো অনেক সময় আমরা জানি না যে আমাদের পরবর্তীতে কি স্টেপ নেওয়া উচিত। তো এই সম্পর্কে আরো লোকজনকে সচেতন করার জন্য যে কনজিউমার হিসাবে আমাদের কি কি রাইট অ্যাভেলেবেল আছে আমাদের কাছে, এই জন্য এই কনজিউমার রাইট ডে গ্লোবালি অ্যানুয়ালি পালন করা হয়। আচ্ছা, এবছর যে পালন করা হয় 2025 সালে, তার থিমটা কি? তার থিম হচ্ছে এ জাস্ট ট্রানজিশন টু সাস্টেনেবল লাইফস্টাইল। এটা হচ্ছে থিম। থিম থেকেও কিন্তু প্রশ্ন আসতে আমরা দেখেছি। রিসেন্টলি ইন মার্চ 2025, দেব মুখার্জি পাস্ট অ্যাওয়ে এট দ্য এজ অফ 83। হি ওয়াজ প্রাইমারিলি অ্যাসোসিয়েটেড উইথ, দেখো, এখানে ওয়ান ডে এক্সামিনেশন। আমরা কিন্তু এই ধরনের কোশ্চেন আসতে দেখেছি। ধরো রিসেন্ট অবিচুয়ারি থেকে কোশ্চেন কিন্তু আসে। ঠিক আছে, রিসেন্টলি কেউ একজন কোনো ফেমাস পার্সোনালিটি হয়তো মারা গেছেন, সেই পার্সোনালিটি কোন ফিল্ডের সাথে যুক্ত ছিলেন, তিনি কেন ফেমাস ছিলেন, সেখান থেকে কোশ্চেন কিন্তু আমরা আসতে দেখেছি। তো সেই কন্টেস্টের কোশ্চেন রেখেছি যে দেব মুখার্জি যিনি রিসেন্টলি মারা গেছেন, উনি কোন ফিল্ডের সঙ্গে যুক্ত ছিলেন? উনি হচ্ছেন একজন, উনি ফিল্মের সাথে যুক্ত ছিলেন। উনি অয়ন মুখার্জির বাবা। উনি রিসেন্টলি মুম্বাই মারা গেছেন, এবং উনি অনেক ফিল্মে কাজ করেছেন, তো উনি ফিল্ম জগতের লোক ছিলেন। আচ্ছা, পরে প্রশ্ন দেখো, পশু ঔষধি ইনিশিয়েটিভ হ্যাজ বিন লঞ্চড আন্ডার হুইচ প্রোগ্রাম? কোন প্রোগ্রামের আন্ডারে পশু ঔষধি ইনিশিয়েটিভ লঞ্চ করা হয়েছে? তো এটা হয়েছে কার আন্ডারে? লাইভ স্টক হেলথ অ্যান্ড ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, LHDCP-র আন্ডারে এই ইনিশিয়েটিভটা লঞ্চ করা হয়েছে। এবং এটা কেন লঞ্চ করা হয়েছে? নেশন ওয়াইড অ্যাফোর্ডেবল ভেটেরিনারি মেডিসিন প্রোভাইড করার জন্য এটা করা হয়েছে। দেখো, অ্যাফোর্ডেবল ভেটেরিনারি মেডিসিন যাতে সহজে উপলব্ধ হয় তার জন্য এটা করা হয়েছে। পরে প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য নিউ অফিসিয়াল নেম অফ দ্য অস্ত্র MK3 মিসাইল? অস্ত্র MK3 মিসাইলের নতুন নাম কি হয়েছে? নতুন নাম হচ্ছে গান্ডিও। আচ্ছা, এই গান্ডিওর সাথে কি অর্জুনের, মহাভারতের অর্জুনের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, অবশ্যই, ঠিকই ধরেছো। ইন্ডিয়ার অস্ত্র মিসাইলের যে নামকরণ করা হয়েছে গান্ডিব, সেটা কিন্তু ইন্সপায়ার্ড হচ্ছে মহাভারতে অর্জুনের লেজেন্ডারি বউ, যেটা গান্ডিব, সেখান থেকে এটা ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে। এবং এটা হচ্ছে একটা BVR, বিয়ার অ্যান্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল। হ্যাঁ, এবং এটা কে ডেভেলপ করেছে? এটা ডেভেলপ করেছে হচ্ছে DRDO। এবং এটা কোথায় ডিপ্লয় করা হবে? ইন্ডিয়ান এয়ারফোর্সের যে সুকোই SU-30 MKI এবং তেজাস এয়ারক্রাফট আছে, এখানে ডিপ্লয় করা হবে। আচ্ছা, এই মিসাইল সম্পর্কে কিন্তু আমি ডিটেলসে আগের ভিডিওগুলোতে বলেছি, তোমরা আগে ভিডিওগুলো দেখে নেবে। ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, এয়ার টু এয়ার মিসাইল, সার্ফেস টু এয়ার মিসাইল, এগুলো কিন্তু আমি মিসাইলের যে ক্লাসিফিকেশন, সেগুলো কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছি। তাই বারবার সেম জিনিস আমি প্রত্যেকটা ভিডিওতে করতে চাইছি না, তোমরা আগের ভিডিওগুলো একটু দেখে নেবে। আচ্ছা, পরে প্রশ্ন দেখো, ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি কন্ডাক্ট দ্য 6th এডিশন অফ দ্য কোঅর্ডিনেটেড পেট্রোল করপ্যাট অ্যান্ড দ্য 4th এডিশন অফ দ্য বায়োল্যাটারাল এক্সারসাইজ বঙ্গোসাগর? ইন্ডিয়া এবং কোন কান্ট্রি 6th এডিশন, করপ্যাটের 6th এডিশন এবং বঙ্গোসাগরের 4th এডিশন, যেটা হচ্ছে বায়োল্যাটারাল এক্সারসাইজ, সেটা কন্ডাক্ট করলো?
এটা তো বঙ্গোপসাগর নাম থেকে হয়তো তোমরা অনেকে প্রেডিক্ট করতে পারছো, এটা হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশ। ইন্ডিয়া এবং বাংলাদেশ। আচ্ছা, বঙ্গোসাগর সাগর থেকে তোমরা প্রেডিক্ট করতে পারছো যে এটা একটা নেভাল এক্সারসাইজ, তাই তো, ইন্ডিয়ান নেভি এবং বাংলাদেশ নেভি। এই মুহূর্তে যখন ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্কে একটু ভোলাটাইল চলছে, কারণ শেখ হাসিনার গভর্নমেন্টের পতনের পর থেকে যখন ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে বাংলাদেশে, তার সাথে ইন্ডিয়ার একটু ভোলাটাইল সম্পর্ক যেহেতু আমরা এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেই কনটেক্সটে এই রকমের একটা নেভাল এক্সারসাইজ কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, স্ট্র্যাটেজিক্যালি। আচ্ছা, এটা রিসেন্টলি কিন্তু নেভাল এক্সারসাইজটা হয়েছে। তো এই বঙ্গোপসাগর, এটা ইন্ডিয়া এবং বাংলাদেশ নেভাল এক্সারসাইজ। পরে প্রশ্ন দেখো, ফর্মার সেন্ট্রাল ব্যাংকার মার্ক কার্নে হ্যাজ বিকাম দ্য নেক্সট প্রাইম মিনিস্টার অফ কানাডা। দেখো, কানাডা যিনি প্রাইম মিনিস্টার ছিলেন জাস্টিন ট্রুডো, উনি রিজাইন করে দিয়েছেন। তো এখন নেক্সট প্রাইম মিনিস্টার যিনি হলেন, তার নাম কি? কে প্রাইম মিনিস্টার হলেন, এইভাবে কোশ্চেন আসতে পারে। মার্ক কার্নে হয়েছেন। উনি কোন পলিটিক্যাল পার্টি থেকে বিলং করেন? আচ্ছা, তোমরা এরকম ভাবতে পারো, আচ্ছা কোন পলিটিক্যাল পার্টি থেকে বিলং করে, এরকম ধরনের কোশ্চেন কি আসতে পারে? হ্যাঁ, ডাব্লিউবিসিএস এ তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন দেখো প্রিভিয়াস ইয়ারে, তাহলে কিন্তু এই ধরনের কোশ্চেন এসেছে যে রিসেন্টলি ইউএস এর যিনি উম, তখন যে কোশ্চেনটা এসেছিল যে ইউএস এর যিনি প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেন ইলেক্ট হলেন, তিনি কোন পার্টির লোক ছিলেন, এই ধরনের একটা কোশ্চেন কিন্তু এসেছে, আমরা দেখেছি। সেই কনটেক্সটে আমি কোশ্চেনটা রেখেছি যে এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। তো এই নিয়ে যিনি কানাডার প্রাইম মিনিস্টার হলেন, যিনি লিবারেল পার্টি, তিনি লিবারেল পার্টি। দেখো, জাস্টিন ট্রুডো কিন্তু রিজাইন করে দিয়েছেন জানুয়ারিতে। তো এখন ফর্মার সেন্ট্রাল ব্যাংকার মার্ক কার্নে উনি প্রাইম মিনিস্টার হলেন। তো বর্তমান প্রাইম মিনিস্টারের নাম হিসাবে আসতে পারে, অথবা তিনি কোন পার্টিতে বিলং করেন সেটাও আসতে পারে। তো যখন আমি কোশ্চেনটা বলছি, কোশ্চেনটা অ্যাজ এ হোল তোমরা শোনো, শুধুমাত্র পার্টিকুলার কোশ্চেনটা কি সেটা ওর ফোকাসটা রেখো না, অ্যাজ এ হোল কোশ্চেন রাখো। হুইচ এডিশন অফ দ্য ইন্ডিয়া কিরগিস্তান জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ খাঞ্জার ইজ বিং হেল্ড ইন কিরগিস্তান ফ্রম মার্চ 10 to March 23? ইন্ডিয়া কিরগিস্তান জয়েন্ট স্পেশাল ফোর্স এক্সারসাইজ, যার নাম হচ্ছে খাঞ্জার, সেটা সেটা কততম এডিশন পালন করা হলো? দেখো, তার 12তম এডিশন, তার 12তম এডিশন পালন করা হলো। আচ্ছা, তুমি এবার ভাববে এটা কততম এডিশন, এই ধরনের প্রশ্ন কি আসতে পারে? না, হয়তো এই ধরনের প্রশ্ন আসবে না। প্রশ্ন হয়তো এই ধরনের আসবে যে খাঞ্জার 12 রিসেন্টলি জয়েন্ট স্পেশাল ফোর্স এক্সারসাইজ পালন করা হলো কোন দুটো দেশের মধ্যে? তো ইন্ডিয়া এবং কিরগিস্তান। কোশ্চেনটা তো এইভাবে আসবে। আমি তোমাকে যেটা বোঝাতে চাইছি যে আমি যে কোশ্চেনটা এমসিকিউ হিসাবে তোমাকে দিচ্ছি, সেই কোশ্চেনটাই যে পরীক্ষায় আসবে এটা কোনো মানে নেই, কিন্তু আমি যে ডিসকাশনটা অ্যাজ এ হোল করছি সেটা তোমরা মন দিয়ে শোনো, আমি এটা বারবার বলতে চাইছি তোমার। আচ্ছা, আমি অন্যান্য সময় কিন্তু একটা করে ম্যাপ অ্যাড করে দিই, আজকে ম্যাপ অ্যাড করিনি, তার কারণ হচ্ছে তোমাদেরকে এটা আমি হোমওয়ার্ক দিলাম, এই কিরগিস্তান কোথায় আছে তোমরা ওয়ার্ল্ড ম্যাপে যাও এবং সেটা তোমরা আজকে লোকেট করো, কিরগিস্তান। চলো পরে প্রশ্ন, হু বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভ দ্য রামসার অ্যাওয়ার্ড ফর দ্য ওয়েটল্যান্ড ওয়াইজ? কে পেয়েছেন অ্যাওয়ার্ডটা? ডক্টর জয়শ্রী পেয়েছেন, ডক্টর জয়শ্রী পেয়েছেন এই অ্যাওয়ার্ডটা। এটা দেখো, রামসার সেক্রেটারিয়েট, যেটা হচ্ছে গ্ল্যান্ড সুইজারল্যান্ডে আছে। এখানে 2025-এর ওম্যান চেঞ্জ মেকার্স ইন দ্য ওয়ার্ল্ড অফ ওয়েটল্যান্ডস সে এটা করা হয়েছে, অ্যানাউন্স করা হয়েছে। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, যেটা তার আগে এটা অ্যানাউন্স করা হয়েছে। আচ্ছা, রামসার কনভেনশন কিসের সংক্রান্ত, কিসের সাথে রিলেটেড, এই হিসাবেও কিন্তু কোশ্চেন আসতে পারে। সেটা আমরা জানি রামসার কনভেনশন ওয়েটল্যান্ডের সঙ্গে সম্পর্ক যুক্ত। তো এখানে যিনি অ্যাওয়ার্ডটা পেয়েছেন, প্রথম ভারতীয় হিসাবে যিনি এই অ্যাওয়ার্ডটা পেলেন, তিনি হচ্ছেন ডক্টর জয়শ্রী। পরের প্রশ্ন দেখো, দ্য আসাম স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড প্ল্যানস টু লঞ্চ ইটস ওন স্যাটেলাইট। আসাম গভর্নমেন্ট নিজের একটা নিজস্ব স্যাটেলাইট লঞ্চ করার অ্যানাউন্স করেছে, যেখান থেকে এবং এই স্যাটেলাইট থেকে যে ডেটা সংগ্রহ করে আসামের সোশিও ইকোনমিক ইনিশিয়েটিভ এবং বর্ডার সার্ভিলেন্সে এটা হেল্প করে। এটার নাম কি? এটা আমি কোশ্চেনটা রেখেছি, তো এটার নাম হচ্ছে আসাম স্যাট। এটার নাম হচ্ছে আসাম স্যাট, যে স্যাটেলাইটটা। এখান থেকে যে ডেটা কালেক্ট করা হবে সেটা হেল্পফুল হবে এগ্রিকালচারের জন্য, সেটা হেল্পফুল হবে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, এবং বর্ডার সার্ভিলেন্সের জন্য, মানে সিকিউরিটি অপারেশনের জন্য এটা হেল্পফুল হবে। পরের প্রশ্ন দেখো, হু লেড দ্য মেডেল ট্যালি ইন দ্য 5th এডিশন অফ দ্য খেলো ইন্ডিয়া উইন্টার গেমস? প্রথম প্রশ্ন, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস কোথায় হয়েছে? দেখো, এখানে আমি লিখে দিয়েছি খেলো ইন্ডিয়া উইন্টার গেমস কনক্লুড হলো, কোথায় হয়েছে? এটা গুলমার্গ, জম্মু কাশ্মীর হয়েছে। এখানে যদি মেডেল টেলি দেখো ফাইনাল, এখানে হচ্ছে ইন্ডিয়ান আর্মি টপে ফিনিশ করেছে। দেখো, ইন্ডিয়ান আর্মি 18টা মেডেল পেয়েছে, হিমাচল প্রদেশ 18টা মেডেল পেয়েছে, কিন্তু যেহেতু ইন্ডিয়ান আর্মি বেশি গোল্ড পেয়েছে, 7টা গোল্ড পেয়েছে, আর হিমাচল প্রদেশ 6টা গোল্ড পেয়েছে, সেই জন্য হিমাচল প্রদেশ সেকেন্ড। টপ কে করেছে আমরা বলবো ইন্ডিয়ান আর্মি করেছে। তো 5th এডিশন খেলো ইন্ডিয়া উইন্টার গেমসে মেডেল টেলিতে টপ কে করেছে? ইন্ডিয়ান আর্মি টপ করেছে, ইন্ডিয়ান আর্মি এখানে টপ করেছে। পরের প্রশ্ন দেখো, সিপ্রি, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট, এর যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুসারে 2020 থেকে 2024 এই সময়কালের মধ্যে, এই টাইম পিরিয়ডের মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট আর্মস ইম্পোর্টার কোন দেশ হয়েছে? তো কোন দেশ হয়েছে সেকেন্ড লার্জেস্ট আর্মস ইম্পোর্টার? এটা হচ্ছে ইন্ডিয়া। এবং অবভিয়াসলি নো অ্যাওয়ার্ড ফর গেসিং কোন দেশ থেকে ইন্ডিয়া সব থেকে বেশি আর্মস ইম্পোর্ট করেছে।
এটা হচ্ছে রাশিয়া। রাশিয়া থেকে সবথেকে বেশি আর্মস ইম্পোর্ট করেছে। ইন্ডিয়া যে টোটাল ইম্পোর্ট, আর্মস ইম্পোর্টে তার 36% ইন্ডিয়া রাশিয়া থেকে করেছে, যেটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার দেশ থেকে সব থেকে লার্জেস্ট। আচ্ছা, এই পিরিয়ডে ইন্ডিয়া তো সেকেন্ড লার্জেস্ট, তাহলে সব থেকে বেশি লার্জেস্ট, তাহলে লার্জেস্ট কে, লার্জেস্ট ইম্পোর্টার অফ আর্মস, এটা হচ্ছে ইউক্রেন। অবভিয়াসলি বুঝতেই পারছো তোমরা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে এই টাইম পিরিয়ডের মধ্যে। তো রাশিয়া হচ্ছে টপে এবং সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া। এবং ইন্ডিয়া সব থেকে বেশি আর্মস ইম্পোর্ট করেছে হচ্ছে রাশিয়া থেকে। এবং 1990-1994 এই পিরিয়ড থেকে ধরলে প্রথমবারের জন্য চায়না কিন্তু টপ 10-এর মধ্যে নেই। তার মানে চায়না আর্মস ইম্পোর্টের ক্ষেত্রে টপ 10-এ নেই, মানে কি ইন্ডিজেনাইজেশনের উপর জোর দিচ্ছে, তাদের দেশে হয়তো নিজেরা বানাচ্ছে সেজন্য হয়তো ইম্পোর্ট কম করছে। আচ্ছা, পরে প্রশ্ন দেখো, হুইচ স্পেস এজেন্সি ইজ প্রিপেয়ারিং টু লঞ্চ টু গ্রাউন্ড ব্রেকিং স্পেস মিশনস? একটা হচ্ছে স্পিয়ারেক্স আর একটা হচ্ছে পাঞ্চ মিশন। কোন এজেন্সি এটা লঞ্চ করার কথা ভাবছে? হুম, এটা হচ্ছে নাসা। তো অ্যান্সার হয়ে যাবে এখানে হচ্ছে নাসা। দেখো এখানে আমি সব লিখে দিয়েছি, পারপাস কি কি, ফাইন্ডিংস কি কি এক্সপেক্ট করা হচ্ছে। দেখো স্ফিয়ার এক্স এটা কি এক্সপেক্ট করা হচ্ছে, যে বিগ ব্যাং থিওরি বা কসমিক হিস্ট্রির উপর কোনো এটা সম্পর্কে জানার জন্য চেষ্টা করা হবে। এবং পাঁচ মিশনে যেটা করা হবে সেটা হচ্ছে এটা মেনলি স্টাডি করবে হচ্ছে সানের আউটার করোনা এবং সোলার উইন্ডকে এটা স্টাডি করবে, এবং এটার পারপাস হচ্ছে সোলার স্টর্ম এবং স্পেস ওয়েদারকে ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করা। হ্যাঁ, এবং পাঁচ মিশনে যে টেকনোলজি ইউজ করা হবে সেটা হচ্ছে পোলারিমেট্রিক ইমেজিং। আর স্ফিয়ার এক্সে যেটা টেকনোলজি ইউজ করা হবে সেটা হচ্ছে ইনফ্রারেড ডিটেক্টরস। এগুলো। তো পারপাস কি, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, কে লঞ্চ করতে চলেছে এটা এখান থেকে কোশ্চেন আসতে পারে। সে নয় বারবার বলছি যে অ্যাজ এ হোল যেটা আমি বলছি, সেই তথ্যগুলো ইনফরমেশন গুলো ভালো করে তোমরা শোনো ভালো করে। আচ্ছা, থার্ড এডিশন অফ দ্য প্রাইম মিনিস্টার স্কিম ফর মেন্টরিং ইয়ং অথার্স পিএম ইউয়া 3.0 হ্যাজ বিন রিসেন্টলি ইন্ট্রোডিউসড বাই হুইচ মিনিস্ট্রি? কোন মিনিস্ট্রি এটা লঞ্চ করেছে? এটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন, এটা রিসেন্টলি লঞ্চ করেছে। দেখো 30 বছরের নিচে যারা অথার আছে তাদের মধ্যে রিডিং করা, রাইটিং করা, বুক কালচার এটাকে প্রমোট করা এবং ইন্ডিয়ান যে লিটারেচার আছে সেটাকে গ্লোবাল স্টেজে নিয়ে যাওয়ার জন্য এই ইনিশিয়েটিভটা লঞ্চ করা হয়েছে। এবং এটার যে মেন্টরশিপ পিরিয়ড যেটা হচ্ছে জুন 30 থেকে ডিসেম্বর 30, 2025। এবং এটা ইমপ্লিমেন্টিং এজেন্সি হচ্ছে ন্যাশনাল বুক ট্রাস্ট ইন্ডিয়া, এবং এটা আন্ডার দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন করা হবে পুরো ইনিশিয়েটিভটা। এবং এটাতে এজ হচ্ছে বিলো 30 ইয়ার্স হবে। রিসেন্টলি কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক হ্যাজ বিন ইনক্লুডেড ইন দ্য টেন্টাটিভ লিস্ট। মাথায় রাখবে এখন ফাইনাল হয়নি, টেন্টাটিভ লিস্টে দেওয়া হয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের টেন্টেটিভ লিস্টে ইউনিক বায়োডাইভার্সিটির জন্য কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ককে ইনক্লুড করা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এই কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কটা কোথায় অবস্থিত? তো এটা হচ্ছে ছত্তিশগড়ে অবস্থিত। ঠিক আছে, দেখো এই ছত্তিশগড়ের যে কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক আছে, কাঙ্গের ভ্যালি আছে, এখানে প্রায় 15খানা, হ্যাঁ 15টারও বেশি লাইমস্টোন কেভ আছে। তার মধ্যে ইম্পর্টেন্ট গুলো হচ্ছে কোটামসার, কৈলাস, ডান্ডাক, এগুলো। হুম, তো অবভিয়াসলি এটা যদি টেন্টেটিভ লিস্টে যেহেতু এটা পেয়েছে, তো ওখানে ট্যুরিজম অ্যাক্টিভিটি আরো বেড়ে যাবে, ট্যুরিজমের জন্য এটা একটা বুস্ট পেলো। তো এটা ছত্তিশগড়ে আছে। পরের প্রশ্ন দেখো, হুইচ কান্ট্রিজ ন্যাশনাল ডে উইল পিএম মোদি অ্যাটেন্ড অ্যাজ দ্য চিফ গেস্ট অন মার্চ 12? দেখো আমরা জানি যে আমাদের দেশে যেমন আমরা রিপাবলিক ডে পালন করি আমাদের দেশে, সেরকম আমরা রিপাবলিক ডে তে আমাদের অন্যান্য দেশের আমরা যে রাষ্ট্রপ্রধান আছে, প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট আছে অন্যান্য দেশের, তাদেরকে আমরা আমন্ত্রণ করি এবং তারা আসে। সেরকম অন্যান্য দেশেরও যেটা ন্যাশনাল ডে, সেখানে তারাও অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানকে, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টকে তারাও নিমন্ত্রণ করে। তো এরকম মরিশাসের যে ন্যাশনাল ডে পালন করা হয়েছে সেখানে প্রাইম মিনিস্টার মোদি অ্যাটেন্ড করেছিলেন। তো সেই কনটেক্সটে আমি কয়েকটা 2-3টে কোশ্চেন রেখেছি, কারণ এই ভিজিটটা খুব ইম্পর্টেন্ট। এবং এই কনটেক্সটে আমি একটা মেন্সেরও কোশ্চেন রেখেছি, কারণ এটা ইন্ডিয়ান ওশিয়ান রিজনের জন্য যেহেতু ইম্পর্টেন্ট, সেজন্য এখান থেকে আমি একটু কোশ্চেন গুলো বেশি রেখেছি। এখান থেকে 2-3টে প্রিলিমসের কোশ্চেন যেমন রেখেছি, তার সাথে একটা মেন্সের কোশ্চেন রেখেছি। আচ্ছা, তো এখানে অ্যান্সারটা কি হয়ে যাবে, এখানে মরিশাসে গেছিলেন মোদিজি অ্যাটেন্ড করার জন্য। ঠিক আছে, দেখো এরাও আমাদের দুজনেরই কিন্তু মরিশাস এবং ইন্ডিয়া দুজনেরই হচ্ছে কলোনিয়াল পাস্ট আছে। তো মরিশাস মার্চের 12 তারিখ 1968 সালে ব্রিটিশ রুল থেকে ইন্ডিপেন্ডেন্স পেয়েছিল। তো এর দিন ওরা ন্যাশনাল ডে পালন করে। তো এখানে চিফ গেস্ট হিসাবে আমাদের দেশের প্রাইম মিনিস্টার গেছিলেন। আচ্ছা, প্রাইম মিনিস্টার যখন গেছিলেন, ওনাকে ট্র্যাডিশনাল ভোজপুরি পারফরমেন্স গীত গাওয়াই দিয়ে ওনাকে স্বাগত জানানো হয়। কারণ এখানে প্রচুর ইউপি বিহারের অরিজিনের মানুষ কিন্তু মরিশাসে বাস করেন, ইন্ডিয়ান ভাষা বলে, ইন্ডিয়ান রিলিজিয়ন, ফেস্টিভ্যাল, অনেক কিছু মরিশাসের সঙ্গে আমাদের কালচারাল লিঙ্কটা কিন্তু খুবই স্ট্রং। আচ্ছা, আর মরিশাসের বর্তমান প্রাইম মিনিস্টারের নাম কি? নবীন রামগুলাম। আচ্ছা, রিসেন্টলি হু ইনঅগারেটেড অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট ইন মরিশাস? মরিশাসে অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট কে উদ্বোধন করেছেন? এটা হচ্ছে
আমাদের দেশের প্রাইম মিনিস্টার উদ্বোধন করে থাকেন, এবং তার সাথে অবভিয়াসলি ছিলেন হচ্ছে মরিশাসের প্রাইম মিনিস্টার। ওনারা দুজন মিলে এই যে অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট পাবলিক সার্ভিস এবং ইনোভেশনের জন্য এটা ওনারা উদ্বোধন করেছেন। এবং ইন্ডিয়া মরিশাস ডেভেলপমেন্ট পার্টনারশিপের আন্ডারে এই প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করা হলো। এবং মরিশাসে ইন্ডিয়া যে ক্যাপাসিটি বিল্ডিং করতে চায়, ইন্ডিয়া যে কতটা কমিটেড এটার জন্য, এটা প্রুভ করে। এরপরে প্রশ্ন দেখো, হুইচ কান্ট্রি হ্যাজ কনফার্ড ইটস হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড দ্য গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড দ্য কি অফ দ্য ইন্ডিয়ান ওশিয়ান টু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী? কোন দেশ তাদের হাইয়েস্ট সিভিলিয়ান অর্ডার, যার নাম হচ্ছে এটা, আমি আর এই নামটা পড়ছি না, সেই দেশের হাইয়েস্ট সিভিলিয়ান অর্ডার আমাদের দেশের প্রধানমন্ত্রীকে দিলেন? তো কোন দেশ এটা? অবভিয়াসলি যেখানে প্রাইম মিনিস্টার অ্যাটেন্ড করতে গেছিলেন, মরিশাস। মরিশাসের হাইয়েস্ট অ্যাওয়ার্ড পেলেন। এই নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী টোটাল 21খানা দেশের দেশ থেকে এরকম কোনো অ্যাওয়ার্ড পেলেন। এরকম অ্যাওয়ার্ড পেলেন। হুম। আচ্ছা, আমরা জানি যে আর্টিকেল 18, তাই তো? আর্টিকেল 18, এই কনটেক্সটে আমরা জানি অ্যাবলিশন অফ টাইটেলের কথা বলে। হুম। তো এখানে তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, হ্যাঁ, টাইটেল আর অ্যাওয়ার্ড কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, অ্যাওয়ার্ড পাওয়া আর টাইটেল পাওয়া কিন্তু আলা- আলাদা। এবং আর একটা ব্যাপার আছে, যেটা তুমি অ্যাওয়ার্ডটা পেলে অনেক সময় আমরা, বা যেটা আমরা অ্যাওয়ার্ডটা পাই, সেটা আমরা অনেক সময় প্রিফিক্সে যাতে ইউজ না করি, সেই ব্যাপারটা থাকে। তো আমি আশা করি যে আর্টিকেল 18 সম্পর্কে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার আছে। যে অনেকে ডাউট থাকতে পারে যে অ্যাবলিশন অফ টাইটেলের কথা বলছি, তাহলে আবার এই অ্যাওয়ার্ড গুলো কি করে নাই? তো টাইটেল আর অ্যাওয়ার্ডের মধ্যে কিন্তু পার্থক্য আছে, এটা তোমাদেরকে আগে বুঝতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, হুইচ ইন্ডিয়ান ইনস্টিটিউট সিকিউর দ্য হাইয়েস্ট র্যাঙ্ক ইন দ্য কিউএস সাবজেক্ট র্যাঙ্কিং 2025? কিউএস সাবজেক্ট র্যাঙ্কিং এ ইন্ডিয়ার মধ্যে হাইয়েস্ট র্যাঙ্কে পেয়েছে আইএসএম ধানবাদ। আইএসএম ধানবাদ পেয়েছে, এবং গ্লোবালি 20th র্যাঙ্ক আছে এটা। হুম। তো এটার অ্যান্সার হয়ে যাবে আইএসএম ধানবাদ, ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স ধানবাদ। সিআইএসএফ রেজিং ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন 10th মার্চ টু মার্ক দ্য এস্টাবলিশমেন্ট অফ সিআইএসএফ। তো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, যেটা কবে এস্টাবলিশ হয়েছিল, এখানে কোশ্চেন রাখা আছে, এটা 1969 সালে এস্টাবলিশ হয়েছিল। হুম। কোন দিনে হয়েছিল? 10th মার্চ। সিআইএসএফ রেজিং ডে কবে পালন করা হয়? 10ই মার্চ। দেখো, আমি কোশ্চেনের মধ্যে ইনফরমেশন দিয়ে দিচ্ছি, এবং একটা কোশ্চেন রাখছি, স্ট্যাটিক কোশ্চেন রাখছি, যেটা কবে প্রতিষ্ঠা হয়েছিল। দেখো, আমরা কিন্তু যখন দেখেছি কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার যেমন আসে, স্ট্যাটিক জিকে থেকেও কিন্তু কোশ্চেন আসতে দেখেছি আমরা, তাই তো? তাই আমি মাঝে মাঝে কি করি, স্ট্যাটিক যদি কোনো ইনফরমেশন দেওয়া সম্ভব হয় আমার পক্ষে, সেটা আমি ইনক্লুড করে দিই। চলো, ঠিক আছে। পরে প্রশ্ন, হুইচ স্টেট ক্যাবিনেট হ্যাজ অ্যানাউন্স দ্যাট দ্য আপকামিং ইলেকট্রনিক সিটি ইন জাগির রোড উইল বি নেমড রতন টাটা ইলেকট্রনিক সিটি? এটা কোন স্টেট এটা করছে? এটা হচ্ছে আসাম। রতন টাটার নামে এই নামটা হবে। কারণ টাটা গ্রুপের যে এনগেজমেন্ট আসামের ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডস্কেপ, ইকোনমি ল্যান্ডস্কেপ, আসামের ডেভেলপমেন্টের জন্য টাটা গ্রুপের যে কমিটমেন্ট, এবং রতন টাটার পার্সোনাল যে কমিটমেন্ট, সেইটাকে রেকগনাইজ করার জন্যই, এবং যেহেতু উনি রিসেন্টলি মারা গেছেন, হুম, বা আগে থেকেও ওনার যে কমিটমেন্ট ছিল, তো এই জন্য নামকরণ করা হলো। আচ্ছা, হোয়াট উইল বি দ্য নিউ নেম অফ ব্যাঙ্গালোর সিটি ইউনিভার্সিটি? ব্যাঙ্গালোর সিটি ইউনিভার্সিটির নতুন নাম কি হবে? এর নতুন নাম হবে হচ্ছে ডক্টর মনমোহন সিং ব্যাঙ্গালোর সিটি ইউনিভার্সিটি। ইনিও রিসেন্টলি আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, রিসেন্টলি মারা গেছেন, ওনার সম্মানার্থে এই নামকরণের এই নামটা চেঞ্জ করা হচ্ছে। পরের প্রশ্ন দেখো, হুইচ অর্গানাইজেশন ডেভেলপ দ্য ব্রহ্মাস্ত্র মিসাইল রং রেঞ্জ অ্যান্টিসিপ মিসাইল? এটা কে ডেভেলপ করেছে? এটা অবভিয়াসলি ডেভেলপ করেছে হচ্ছে ডিআরডিও। এটা হচ্ছে ডিআরডিও। দেখো, চায়নার যে DF-17 যে মিসাইল আছে, সেটাকে ওইটা রেঞ্জে এবং টেকনোলজিতে সারপাস করে যাচ্ছে। হ্যাঁ, এবং এটা হাইপারসনিক গ্লাইড মিসাইল এটা একটা। এবং এটা যদি রেঞ্জ দেখি আমরা, এটা হচ্ছে 1500 কিমি রেঞ্জ আছে, এবং এনিমি শিপকে 7 থেকে 8 মিনিটের মধ্যে ডিস্ট্রয় করার ক্ষমতা রাখে। এবং এটা ল্যান্ড অথবা sea যে কোনো জায়গা থেকে লঞ্চ করা যেতে পারে, তার মানে এটা ফ্লেক্সিবল আছে। আচ্ছা, আমি আবারও বলছি, মিসাইলের ক্লাসিফিকেশন, ব্যালিস্টিক, ক্রুজ, এয়ার টু এয়ার, নাকি সার্ফেস টু এয়ার, এই ধরনের ক্লাসিফিকেশন বেসড অন মেনি ফ্যাক্টরস, এটা কিন্তু আমি 1 থেকে 2 বার, একবারের বেশি মনে হয় 2 থেকে 3 বার আমি এক্সপ্লেন করেছি আগের ভিডিওগুলোতে, তাই আমি বারবার এক্সপ্লেন করছি না, তোমরা আগের ভিডিওতে যাও এবং সেগুলো তোমরা দেখে নাও। হুইচ ফিল্ম হ্যাজ ওন দ্য বেস্ট পিকচার অ্যাওয়ার্ড এট দ্য ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি 2025, আইফা অ্যাওয়ার্ড? বেস্ট ফিল্ম কে পেয়েছে? বেস্ট ফিল্ম পেয়েছে হচ্ছে লাপাতা লেডিজ। দেখো, আমি বেস্ট ফিল্ম কোশ্চেন দিয়েছি, কিন্তু কোশ্চেন যে এখানে কিছু আসতে পারে। হ্যাঁ, ওখানে সময় আমরা অ্যাওয়ার্ড থেকে কিন্তু কোশ্চেন আসতে দেখেছি, সেই জন্য অ্যাওয়ার্ড থেকে কোশ্চেন আসতে দেখেছি, সেই জন্য আমি এটা, দেখো, রেখে দিলাম। দেখো, দেখো, বেস্ট পারফরমেন্স লিডিং রোল যদি ফিমেল বলে, তাহলে নিতানসি গোয়েল লাপাতা লেডিজের জন্য পেয়েছে। বেস্ট পারফরমেন্স ইন লিডিং রোল মেল কার্তিক আরিয়ান ভুলভুলাইয়ের জন্য পেয়েছে। বেস্ট পিকচার হচ্ছে লাপাতা লেডিজ। বেস্ট ডিরেক্টর হচ্ছে কিরণ রাও। বেস্ট প্লেব্যাক সিঙ্গার হচ্ছে ফিমেল শ্রেয়া ঘোষাল, মেলের মধ্যে জুবিন নটিয়াল। এবং আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন ইন্ডিয়ান সিনেমার অ্যাওয়ার্ডটা পেয়েছে হচ্ছে রাকেশ রোশন।
পরের প্রশ্ন দেখো, প্রাইম মিনিস্টার্স ইন্টার্নশিপ স্কিম 2025 ইজ লঞ্চড বাই হুইচ মিনিস্ট্রি? প্রাইম মিনিস্টার ইন্টার্নশিপ স্কিম 2025 কোন মিনিস্ট্রি লঞ্চ করলো? এটা লঞ্চ করতে হচ্ছে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। ইন হ্যান্ডস অন ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য এই ধরনের একটা ইন্টার্নশিপ স্কিম লঞ্চ করা হলো। এটা একটা 12 মাসের অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম, যেখানে টোটাল 1,25,000 ভ্যাকান্সি ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ, টোটাল 1,25,000 ভ্যাকান্সি ক্রিয়েট করা হয়েছে। এবং যারা হচ্ছে সিলেক্ট হবে, যেসব ইন্টার, যারা সিলেক্ট হবে এখানে, সেই ইন্টার্নরা মান্থলি 5,000 টাকা স্টাইপেন্ড পাবে এবং ওয়ান টাইম একটা 6,000 টাকার বেনিফিট পাবে। হু হাইজ্যাক দ্য প্যাসেঞ্জার ট্রেন ইন বালোচিস্তান ইন মার্চ 2025, এটা যখন হাইজ্যাক হয় তখন এটা খুব নিউজে ছিল। তো বালোচ লিবারেশন আর্মি, যারা প্রায়ই পাকিস্তানের বিরুদ্ধে রিভল্ট করে, এরা কিন্তু এটাকে হাইজ্যাক করেছিল। দেখো, এটা বালোচিস্তানের, এটা আমি ম্যাপে দেখিয়ে দিচ্ছি। এটা পাকিস্তানের বালুচিস্তান এরিয়া। এখানে বালোচ লিবারেশন আর্মি আছে, তারা মাঝে মাঝে পাকিস্তানের বিরুদ্ধে আহ গর্জে ওঠে। তো এরকমই একটা পাকিস্তানের একটা ট্রেন এরা হাইজ্যাক করে এই সাইড। আচ্ছা, তো এই গেল 30খানা এমসিকিউ। এবার আমি দুটো মেন্সের কোশ্চেন রেখেছি। দেখো, আমি আগেই বললাম একটা পিডাব্লিউডি পার্সন উইথ ডিসেবিলিটিস এর কোশ্চেন রেখেছি, যেহেতু প্যারা ইভেন্টে ভারত মেডেল টপ করেছে, সেই কন্টেক্সটে কোশ্চেনটা রেখে দেখো কোশ্চেনটা কি বলছে। বলছে ইন্ডিয়াস ফার্স্ট এভার ইন্টারন্যাশনাল প্যারা ইভেন্ট, দ্য ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2025 মার্কস এ টার্নিং পয়েন্ট ইন স্পোর্টস ইনক্লুশন। এটা একটা স্টেটমেন্ট বলে দিল। এরপরে হচ্ছে কোশ্চেনটা স্টার্ট হচ্ছে, বলছে ডিসকাস। কি ডিসকাস করতে বলছে দেখো, বলছে সিগনিফিকেন্স অফ দিস ডেভেলপমেন্ট ইন দ্য ব্রডার কন্টেক্সট অফ ওয়েলফেয়ার অফ অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অফ পিডাব্লিউডিজ ইন ইন্ডিয়া। এটা করতে বলছে। দেখো আমরা কি করছি, আমরা কোন ফর্মেট লিখবো, ইন্ট্রো বডি কনক্লুশন, এই ফর্মেটে আমরা অ্যান্সার লিখবো। দেখো, পিডাব্লিউডি সম্পর্কে যে কোনো ধরনের কোশ্চেন যদি তোমরা এখন পাও মেন্স, তাহলে তোমরা একটা কন্টেক্সচুয়াল কিন্তু ইন্ট্রো দিতে পারো। কন্টেক্সচুয়াল ইন্ট্রোটা, এখানে যে কোশ্চেনটা আছে এটাই ইন্ট্রো তোমরা একটা দিতে পারো। অন্য ধরনের কোশ্চেন যদি আসে পিডাব্লিউডি সম্পর্কে, যে রিসেন্টলি যে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স যে আয়োজন করা হয়েছে, সেটা ইন্ডিয়া আয়োজন করেছিল নিউ দিল্লিতে। সেখানে ভারত কিন্তু মেডেল ট্রেতে টপ করেছে। এই একটা ইনফরমেশন কিন্তু তোমরা বলতে পারো যে ইন্ডিয়া এরকম একটা প্যারা স্পোর্টস প্রথম আয়োজন করলো এবং সেখানে ইন্ডিয়া মেডেল ট্রেতে টপ করেছে। এরকম একটা কন্টেক্সচুয়াল ইন্ট্রো কিন্তু তোমরা দিতে পারো, তাহলে এক্সামিনার যিনি খাতা চেক করবেন তিনিও বুঝতে পারবেন যে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে অবগত। আচ্ছা, ইন্ট্রো দেওয়ার পর তোমরা একদম ডাইরেক্ট ঢুকে যাবে সিগনিফিকেন্স, যে এই ইভেন্টের সিগনিফিকেন্স। দেখো, ইনক্লুসিভ স্পোর্টস প্রমোশনের জন্য এটা ইম্পর্টেন্ট, তাই না? যাতে পিডাব্লিউডি পার্সন উইথ ডিসেবিলিটি যে খেলাটা খেলে সেটা কোনো আলাদা খেলা নয়, সেটাও আমরা মেন স্ট্রিম স্পোর্টস এর মধ্যে আনতে চাইছি। হ্যাঁ, তারা যে ক্রিকেট খেলে সেটাও যদি আমরা দেখি, হ্যাঁ, সেটাকে আলাদা স্পোর্টস হিসাবে যেন খুব ট্রিট না করা হয়। হ্যাঁ, তো আমরা সেটাকেও মেন স্ট্রিম করার চেষ্টা করছি। আচ্ছা, তো তাদের মোরালটা বুস্ট হলো। হ্যাঁ, তারা প্রমাণ করলো যে তারাও কোনো দিক থেকে কম নয়। তাদের যে ক্যাপাবিলিটি আছে, তারা এবং তারা যে ইকুয়াল অপরচুনিটি পেলে তারাও যে এক্সেল করতে পারে, এটা তারা প্রমাণ করে দিল। পরের প্রশ্ন দেখো, পরের পয়েন্ট তোমরা লিখবে কি, পলিসি মোমেন্টামে একটা পলিসি মোমেন্টাম পেলো যে পিডাব্লিউডি অ্যাক্ট, যে পার্সনস উইথ ডিসেবিলিটিজ অ্যাক্ট অফ 2016 আছে, যেখানে তারা ইকুয়ালিটির কথা বলে, নন ডিসক্রিমিনেশনের কথা বলে এবং তাদের পার্টিসিপেশনের কথা বলে, সেটা আরো বুস্ট পেলো। সরকার দেখলো হ্যাঁ, আমরা যে অ্যাক্ট নিয়ে এসেছি এটা ঠিকই, কারণ এদেরকে যখনই সুযোগ দেওয়া হচ্ছে এরা এক্সেল করছে, ওয়ার্ল্ড স্টেজে এক্সেল করছে। হ্যাঁ, তারপরে খেলো ইন্ডিয়া প্যারা গেমস, টপ স্কিম ফর প্যারা অ্যাথলিট, এই সমস্ত যে ইনিশিয়েটিভ। তো গভর্নমেন্ট কি দেখবে, যে যখন আমাদের অ্যাথলিটরা প্যারা অ্যাথলিটরা ভালো ভালো পারফর্ম করছে, তখন এই ধরনের স্কিমকে গভর্নমেন্ট আরো আগে নিয়ে যাবে, আরো এখানে ফান্ডিং দেবে। আচ্ছা, এবং সোশ্যাল পারসেপশনও আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হবে, যে স্টিগমা আছে পিডাব্লিউডি সম্পর্কে, সেই স্টিগমা গুলো আস্তে আস্তে কিন্তু হটে যাবে। তো যেসব ফ্যামিলিতে পার্সন উইথ ডিসেবিলিটিস আছে, সেই সব ফ্যামিলি এবার এইসব দিব্যাংগদেরকে স্পোর্টস কে অ্যাজ এ প্রফেশনাল কেরিয়ার নেওয়ার জন্য এনকারেজ করবে। হ্যাঁ, এই সমস্ত জিনিস কিন্তু আস্তে আস্তে আমরা সমাজের মধ্যে এই সমস্ত চেঞ্জ আস্তে আস্তে দেখতে পাবো। আচ্ছা, কিন্তু তারপরেও আমাদেরকে বলতে হবে যে কিছু চ্যালেঞ্জ এখনো পর্যন্ত আছে। যেমন বিশেষ করে রুরাল এরিয়াতে পার্সন উইথ ডিসেবিলিটিসদের জন্য স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এখনো কিন্তু পর্যাপ্ত নয়। এবং যদিও বা কোথাও ধরো স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার আছে, তাহলে হয়তো কোয়ালিটি কোচিং নেই। হ্যাঁ, বা যেখানে কোচিং আছে সেখানে হয়তো টেকনোলজির অভাব আছে। হ্যাঁ, প্লাস যেটা আরো সব থেকে বড় প্রবলেম, সেটা হচ্ছে অ্যাওয়ারনেসের অভাব আছে। এবং সোসাইটিতে এখনো এখনো একটা লার্জার সেকশনের মধ্যে একটা স্টিগমা আছে কিন্তু পিডাব্লিউডি সেকশন। তাহলে চ্যালেঞ্জ লিখে কিন্তু, মানে চ্যালেঞ্জ তো একটা নেগেটিভ দিক, তাই না? চ্যালেঞ্জ একটা নেগেটিভ, কোনোদিনই আমরা নেগেটিভ জিনিস লিখে সলিউশন না দিয়ে কিন্তু আমরা অ্যান্সার শেষ করবো না। যখনই আমরা চ্যালেঞ্জের কথা বলবো, তখন শর্ট করে হলেও, যদি কোশ্চেন ডাইরেক্টলি ডিমান্ড নাও করছি, তবুও আমরা ওয়ে ফরওয়ার্ড কিন্তু দেবো। ওয়ে ফরওয়ার্ডে বলবো, দেখো, যে স্পোর্টস স্কলারশিপ আমরা প্রমোট করতে পারি। হ্যাঁ, এমপ্লয়মেন্ট কোটা দিতে পারি, এরকম প্রাইভেট সেক্টরের সাথে কোলাবোরেশন করা যেতে পারে, এনজিওর সাথে কোলাবোরেট করা যেতে পারে, ইনক্লুসিভ ট্রেনিং ইকোসিস্টেমের ব্যবস্থা করা যেতে পারে। এই সমস্ত ওয়ে ফরওয়ার্ড 1 2 3 এইভাবে তোমরা পয়েন্ট আকারে লিখবে।
তো তোমরা কি লিখলে, প্রথমে লিখলে সিগনিফিকেন্সটা, ইন্ট্রোর পরে তোমরা সিগনিফিকেন্সটা লিখলে, তারপরে তোমরা চ্যালেঞ্জ লিখলে, তারপরে ওয়ে ফরওয়ার্ড লিখলে, এবং তারপরে একটা কনক্লুশন লিখে দিলে। এইভাবে যদি আমরা এগোতে পারি তাহলে আমরা একটা ইকুয়াল ইনক্লুসিভ সোসাইটির দিকে আমরা এগিয়ে যাবো, তাই না? তারপরে প্রশ্ন দেখো, দ্য পার্টিসিপেশন অফ ইন্ডিয়াস প্রাইম মিনিস্টার ইন মরিশাস ন্যাশনাল ডে সেলিব্রেশন রিফ্লেক্টস ইন্ডিয়াস ডিপ রুটেড টাইজ ইন ইন্ডিয়ান ওশিয়ান নেশন। এটা একটা কন্টেক্সট দিল। এবার কোশ্চেন বলছে এক্সামাইন দ্য স্ট্র্যাটেজিক অ্যান্ড কালচারাল সিগনিফিকেন্স অফ ইন্ডিয়া মরিশাস রিলেশন। আচ্ছা, এই কোশ্চেনে কিন্তু তোমাকে দুটোই অ্যাড্রেস করতে হবে, স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স এবং কালচারাল সিগনিফিকেন্স। স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্স কি এবং কালচারাল সিগনিফিকেন্স দুটোকে আমরা আলাদা আলাদা করে লিখি। তাহলে এটা একটা কন্টেক্সচুয়াল ইন্ট্রো দেওয়া যাবে যে চিফ গেস্ট হিসাবে উনি গেছিলেন ন্যাশনাল ডে সেলিব্রেশনে, উনি অ্যাওয়ার্ড পেয়েছেন, ওনাদের দেশের যে হাইয়েস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ওনাকে, এরকম একটা ইন্ট্রোডাকশন তোমরা দিতে। তারপরে তোমরা স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্সে চলে গেলে যে ইন্ডিয়ান ইন্ডিয়ান ওশিয়ানের ডিপ্লোমেসির জন্য মরিশাস একটা আমাদের কি পিলার, আমাদের যে সাগর ভিশন আছে সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজন, তার একটা কি পিলার হচ্ছে মরিশাস। তো মরিশাসের জন্য সাথে ভালো সম্পর্ক ইন্ডিয়ার খুব ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান ওশিয়ান রিম অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়া আফ্রিকা পার্টনারশিপের জন্য এই আমাদের ইন্ডিয়া মরিশাস কোলাবোরেশন খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং ইন্ডিয়ার যে সাউথ এবং সাউথ ওয়েস্ট ইন্ডিয়ান ওশিয়ানে মেরিটাইম আউটরিচের জন্য আমাদের মরিশাসকে দরকার। তার মানে ইন্ডিয়ান ওশিয়ান ডিপ্লোমেসির জন্য, জিও পলিটিক্যাল পার্টনারশিপের জন্য আমাদের মরিশাসকে দরকার। আচ্ছা, এরপরে তোমরা একটা স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্স লিখলে, এরপরে চলে গেলে কালচারাল এবং ডায়াসপোরা লিঙ্কেজে। কালচার হেরিটেজ আমি আগেই বললাম যে বিহার এবং ইউপি অরিজিনের অনেক লোক কিন্তু মরিশিয়ান পপুলেশনের অনেক লোক কিন্তু বিহার এবং ইউপির অরিজিনাল লোক, ইন্ডিয়ান অরিজিনাল লোক। সেই জন্য যখন প্রাইম মিনিস্টার মোদী গেছিলেন, সেই জন্য ওনাকে ট্র্যাডিশনাল যে ভোজপুরি পারফরমেন্স গীত গাওয়ায় এটা দিয়ে ওনাকে ওয়েলকাম করা হয়েছিল। এবং পিপল টু পিপল টাই, কারণ ইন্ডিয়ান অনেক ল্যাঙ্গুয়েজ ওখানে বলা হয়, ইন্ডিয়ান রিলিজন ফলো করা হয়, ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ওখানে ফলো করা হয়। হ্যাঁ, এবং মরিশান সিটিজেনের জন্য, মরিশাসের সিটিজেনের জন্য ইন্ডিয়া একটা মেজর ডেস্টিনেশন এডুকেশনের জন্য। ওখানকার অনেক স্টুডেন্ট ভারতে কিন্তু এডুকেশনের জন্য পড়াশোনা করতে আসে। আচ্ছা, এরপরে একটু ছোট্ট করে ইকোনমিক এবং ডেভেলপমেন্ট কোঅপারেশনের কথা বলতে পারো, যে ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচারের জন্য লাইন্স অফ ক্রেডিট দিয়েছে, ডিজিটাল গভর্নেন্সের কোলাবোরেশন করেছে। এবং আমরা এর আগে কোশ্চেনে দেখলাম যে আমরা ইনফ্রাস্ট্রাকচার অনেক ইনিশিয়েটিভ অটল বিহারী বাজপেয়ী প্রাক্তন প্রাইম মিনিস্টারের নামে ওখানে অনেক ইনস্টিটিউট খোলা হচ্ছে। তো এখান থেকে প্রমাণ হয় যে ইকোনমিক কোলাবোরেশন হচ্ছে এবং ওখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ইন্ডিয়া অ্যাক্টিভ ভূমিকা পালন করছে। এবং ব্লু ইকোনমি, ক্লাইমেট রেজিলিয়েন্স, ট্যুরিজম এইসব ক্ষেত্রেও কোঅপারেশন আছে দুটো দেশের মধ্যে। তারপরে তোমরা অবশ্যই একটা লিখবে যে দুজনেরই যেহেতু কলোনিয়াল পাস্ট আছে, হ্যাঁ কলোনিয়াল পাস্ট আছে দুটো কান্ট্রি, তো একটা শেয়ার্ড হিস্টোরিক্যাল লিগাসি তো যেমন আছেই, তেমনি এটাও প্রমাণ করে যে ইন্ডিয়া স্মল আইল্যান্ড নেশনকে কতটা গুরুত্ব দেয়। এবং এটা অবশ্যই যেমন হিস্টোরিক্যাল লিগাসির দিক থেকে কলোনিয়াল পাস্ট আছে সেটা তো ঠিক আছে, কিন্তু একটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সও আছে মরিশাসের সঙ্গে। ওই জন্য ইন্ডিয়া রিলেশনটা খুব ভালো রাখা দরকার। এবং ইন্ডিয়া মরিশাস রিলেশন একটা মডেল রিলেশন, কিসের কিসের রেসপেক্টে, সফট পাওয়ারের রেসপেক্টে, ডায়াসপোরা ডিপ্লোমেসির রেসপেক্টে এবং ম্যারিটাইম কোঅপারেশনের ক্ষেত্রে। এভাবে একটা পজিটিভ নোটে তোমরা শেষ করলে অ্যান্সারটা কনক্লুশনে। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।